ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়ালাইকুম কেমন আছেন ভাই? আসসালাম। রমজান মাসে আপনাদের হচ্ছে 10টার দিকে ক্লাস দিয়ে দিচ্ছি আসলে। মানে আমি আসলে টাইম চিন্তা করে বুঝতেছিলাম না কোন সময়টা দিলে আপনাদের জন্য বেটার হবে। দেখা যাচ্ছে যে আরো বেশি লেট করলে আবার অনেকে দেখা যায় যে তাড়াতাড়ি ঘুমায় যায়। সো এটা আবার সমস্যা হয়ে যেতে পারে। ওই জন্য মোটামুটি একটা টাইম ফিক্সড করছি যেন মানে দুই পক্ষেরই সমস্যা না হয় এরকম একটা টাইম। যাই হোক, আচ্ছা, আজকে হচ্ছে অনেকদিন পরে মূলত ক্লাস। আমি মূলত লাস্ট উইকে হচ্ছে পুরাটাই গ্যাপ দিছিলাম। তার একটা রিজন ছিল হচ্ছে আমি বাসায় গেছিলাম এমার্জেন্সি, এন্ড আরেকটা রিজন ছিল হচ্ছে আমি চাচ্ছিলাম যে আপনারা অ্যাসাইনমেন্টটা ফিল আপ করার আরেকটু সময় পান। তারপরেও আমি খুব বেশি রেসপন্স পাইনি। আপনারা যদি কাইন্ডলি একটু বলতেন যে আসলে অ্যাসাইনমেন্টটা না করার পিছনে কারণটা কি? অনেকেই করেননি। ভাইয়া এক্সাম চলছে, এক্সাম শেষে ইনশাআল্লাহ সাবমিট করে দেব। আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে হচ্ছে যে আমাদের সেকেন্ড মিড টার্মস জাস্ট শেষ হলো অ্যান্ড সামনে ফাইনাল আছে। প্লাস এর মাঝখানে আমাদের অনেকগুলো হচ্ছে যে প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার এগুলো পড়ে গেছে। তো আম এগুলো আরকি শেষ করে দেন হচ্ছে যে আমি আরকি করার প্ল্যানিং আছি আরকি। আচ্ছা, আমার সাজেশন থাকবে আপনারা একটু ওটা করে ফেললে, মনে করেন আমরা এখনো রিয়েল লাইফ প্রজেক্টের দিকে যাইনি। সম্ভবত আর ২টা বা ৩টা ক্লাসের পরেই আমরা রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে যখন আলোচনা করব, ওই সময়টাতে আপনাদের কিন্তু ওই জিনিসগুলো দরকার পড়বে। সো এখন যদি আপনারা ওই জিনিসগুলো ধরতে না পারেন, আমি এই কয়েকদিনের মধ্যে আপনারা যদি প্রবলেম বের করে ফেলতেন, তাহলে আমি দেখা যেত যে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতাম। মানে এটাই আসলে একটা পিক টাইম ছিল। এন্ড সামনে সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে একটা ঈদের ছুটি থাকবে। আমি ঈদের ছুটির আগেই ট্রাই করব মানে হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট গুলো নিয়ে ফেলতে। মানে ঈদের আগে মোটামুটি আমরা আমাদের কোর্সটা পুরোটাই শেষ করে ফেলবো আশা করি। অ্যান্ড এতটুকু একটা আপনাদের জন্য আশা রাখি, এরকম কিছু একটা অ্যারেঞ্জ করার চিন্তা আমরা করছি যে ঈদের ছুটিটাতে আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন। যদিও যতই বলি যে ছুটি থাকলে অনেক কিছু পড়া হয়, এটা টাফ। এমনি টাইমেই আসলে বেশি পড়া হয়, তারপরেও এতটুকু বলি যে আপনারা হচ্ছে ঈদের টাইমটা একটা পাবেন। ঈদের পরে একটা দিন হচ্ছে আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন চালাবো। লাইক আপনাদের যে যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন, এই প্রবলেমগুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করবো, এরকম একটা ডে রাখবো। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, আমরা হচ্ছে আমার মনে ক্লাস শুরু করতে পারি। আপনাদের কি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা আমার মনে হয় আমরা ক্লাসের দিকে যেতে পারি আজকে। আর মনে হয় না তেমন একজন কেউ জয়েন করবে। রেকর্ড থাকতেছে, সো আশা করি রেকর্ড দেখে নিবে অনেকেই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্লাসের দিকে যাই। একটু ওয়েট করতেছি, আমার স্পেসটা ওপেন হয়ে গেলে আমি ক্লাসটা চালু করব। আচ্ছা, আমার হয় আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট যেগুলো ছিল। আমরা এখন পর্যন্ত কি কি শিখছি আমি একটু রিক্যাপ করি। আমরা ওয়ান ওয়ে অ্যানালাইসিস শিখে ফেলছি, আই মিন ইউনিভেরিয়েট অ্যানালাইসিস যেটাকে বলা হয়ে থাকে। এরপরে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে বাইভেরিয়েট অ্যানালাইসিস, সেটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট দিয়ে কিছু জিনিস করা। আমরা এই যে দুইটা জিনিস অলরেডি দেখে ফেলছি। আমরা এগুলাকে এখন এক্সটেন্ড করে আমরা এখন বিভিন্ন রকম টেস্ট যে আছে, মানে বাইভেরিয়েট অ্যানালাইসিস এর মধ্যেই বিভিন্ন রকম টেস্ট আছে, এই টেস্টগুলো আমরা আজকে পরিচিত হওয়ার চেষ্টা করব। এন্ড মূলত আজকের ক্লাসটা যতটুকু না এসপিএস এর উপরে, তার থেকেও বেশি হচ্ছে স্ট্যাটিস্টিকের উপরে। কারণ স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টটা না থাকলে আপনি কোন টেস্টটা কখন করবেন এই জিনিসটা আপনি বুঝবেন না। সো এই জিনিসটা বোঝার জন্য আমি আজকের কন্টেন্টটা এইভাবেই গুছানোর চেষ্টা করছি যে আপনি যেন স্ট্যাটিস্টিক্সটা বুঝেন, দেন আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন
কনসেপ্ট মানে কোন টেস্টটা কখন করবেন। দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের টিচার এক ধরনের, সুপারভাইজার এক ধরনের কথা বলে দিছে, হয়তো বা উনি সময়ের অভাবে বা কোনো একটা কারণে উনি পুরোপুরি দেখতে পারেন নাই, বা কোনো একটা ইস্যুতে উনি হয়তো বা ভালো মতো বলতে পারে নাই। পরে দেখা গেছে যে আপনি ওই রকম করে চিন্তা করতেছেন বাট জিনিসটা মিলাইতে পারতেছেন না। বাট আপনাকে তো জানতে হবে আসলে আপনি কখন কোন টেস্টটা করবেন আর কেন করবেন। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা এটা শুরু করতেছি। ওকে, আজকে আমাদের এজেন্ডা হচ্ছে আমরা হাইপোথিসিস টেস্টিংটা দেখব। দেন টেস্টের মধ্যে দুই রকম টেস্ট আছে, একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। তার মাঝখানে কিছু অ্যাজাম্পশন আছে, ওগুলো টেস্ট করার চেষ্টা করব। তো আমি যখন হাইপোথিসিস টেস্টিং এর কনসেপ্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, হাইপোথিসিসটা হচ্ছে এরকম। হাইপোথিসিস হচ্ছে, ধরেন আমি কোনো কিছু চিন্তা করতেছি। আমরা হচ্ছে জিওমেট্রি তো অনেক ছোটবেলা করে আসি সবাই প্রায়। তো জিওমেট্রিতে এরকম একটা ছিল না যে কন্ট্রাডিক্টরি সিস্টেমে হচ্ছে প্রুফ করার বিষয়টা, আই মিন এরকম কিছু ছিল যে ধরেন আমি একটা জিনিস স্টেটমেন্ট দিতেছি, স্টেটমেন্টটাকে প্রুফ করার জন্য আমি বলতাম যে প্রথমে বলে দিতাম যে স্টেটমেন্টটা ফলস, দেন ওটাকে আমি প্রুফ করার চেষ্টা করতাম। যখন দেখতে পাইতাম যে হ্যাঁ না, স্টেটমেন্টটাকে আমি ফলস প্রুফ করতে পারতেছি না, তখন আমি ওটাকে বলে দিতাম ট্রু। একটা এক্সাম্পল যদি দেই, √5 ইজ আ কি বলে রেশনাল নাম্বার ও ইরেশনাল নাম্বার, এরকম একটা প্রুফ ছিল আমাদের। আমি যতটুকু মনে পড়ে আমার এরকম একটা প্রুফ ছিল, এরকম প্রুফ আমরা করতাম। যাই হোক, আমি জাস্ট এমনি হাইপোথিসিসের পার্সপেক্টিভ থেকে যদি এক্সাম্পলটা দিই, এটা হচ্ছে এরকম, ধরেন আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিতেছি। ধরেন আমি বলতেছি যে আহ, কি বলবো, বাংলাদেশ সামনে ওয়ার্ল্ড কাপ জিতবে। ধরেন আমি সাপোজ এরকম একটা নাল হাইপোথিসিস বললাম, স্টেটমেন্ট দিয়ে দিলাম বাংলাদেশ সামনে ওয়ার্ল্ড কাপ জিতবে। এখন ঠিক এটার অপোজিট কি হইতে পারে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে না। তো এই যে দুইটা অপশন পাইলাম, আমি স্টেটমেন্ট পাইলাম, নাল হাইপোথিসিস থাকবে যেটা আমি মানে বলতে চাচ্ছি সেটা বললাম, আর অল্টারনেটিভে থাকবে যেটা আসলে ঘটবে, ঘটতে পারে, ঘটার চান্স হাই, এই জিনিসটাই নরমালি অল্টারনেটিভে থাকে। মানে আমি যেটা এক্সপেক্ট করতেছি সেটাই অল্টারনেটিভে থাকে। আর যেখানে কোনো চেঞ্জ হয় না, কোনো ধরনের কোনো চেঞ্জ নাই, এরকম জিনিস যদি সিচুয়েশন থাকে, সেটাকে বলি আমরা নাল হাইপোথিসিসে রাখি। মানে হচ্ছে ধরেন আমি যদি বলি যে পড়াশোনার উপরে পরিবেশ এবং ধরেন হচ্ছে আর্থিক অবস্থার একটা প্রভাব আছে, কেউ একজন এই কথাটা বলতেছে। তো এটাকে আমি যখন আলাদাভাবে নাল হাইপোথিসিস সেট করতে যাব, তখন আমি বলবো পড়াশোনার উপরে পরিবেশেরও কোনো ইফেক্ট নাই, আবার বলতে পারি আমি টাকা পয়সারও কোনো ইফেক্ট নাই। এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস কি, পড়াশোনার সাথে অবভিয়াসলি এটলিস্ট পরিবেশ অথবা আমাদের হচ্ছে টাকা পয়সার ইফেক্ট আছে। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, আমি কি হাইপোথিসিসের দুইটা কনসেপ্ট বলতে পারতে বুঝাতে পারতেছি আপনাদেরকে? আপনারা একটু রেসপন্স করেন, এই জিনিসটা আসলে বুঝতে হবে। মানে নাল হাইপোথিসিস কি এন্ড এটাই অল্টারনেটিভ হচ্ছে যে অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে যে আমি যেটা প্রুফ করতে যাচ্ছি সেটা, জি আর নাল হাইপোথিসিস হচ্ছে যেটা হলো আমার একটা মানে অপোজিট একটা হাইপোথিসিস, যেটা আমি আর কি লাস্ট পর্যন্ত আর কি খারিজ করে দিতে পারি, এরকম কিছু। এরকম কিছু একটা, জি। আই মিন আমি যদি বলি আমাদের ওয়ার্ল্ড যেভাবে চলতেছে, আর্থ যেভাবে চলতেছে, আর্থের রুলস হচ্ছে পরিবর্তনশীল, পৃথিবী পরিবর্তনশীল। ঠিক আছে, এখন আমি যদি বলি যে পৃথিবী পরিবর্তনশীল না, এটাই হচ্ছে আমার নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে পৃথিবী পরিবর্তনশীল। যে কোনো যাবতীয় পরিবর্তন আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসে রাখি। নালের মধ্যে কি রাখি, যেখানে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই, যা ছিল সে আদি যুগে এখনো তাই আছে, ভবিষ্যতে একদম তাই থাকবে, এরকম সিচুয়েশন গুলোকে আমরা নাল হাইপোথিসিসে রাখি। এই যে দেখেন আমি নাল হাইপোথিসিস এখানে বলছি নো ইফেক্ট অর রিলেশনশিপ, কোনো ধরনের সম্পর্কই নাই, কোনো ইফেক্টও নাই, কিচ্ছু নাই, এরকম জিনিসটাই হচ্ছে নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস কি, অবভিয়াসলি এট লিস্ট ইফেক্ট আছে, একটা পেয়ারের হলো ইফেক্ট আছে। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব যে হাইপোথিসিস কিভাবে টেস্ট করে, মূলত এই জিনিসটা এখন আমরা দেখব। হাইপোথিসিস টেস্ট করার জন্য আমাদের কিছু স্টেপ আছে। প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে নাল হাইপোথিসিস কি, অল্টারনেটিভ হাইপোথিসিস কি, এটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে যেটা কাজ আমাদের, তারপরে হচ্ছে সিগনিফিকেন্স লেভেল, আমি হচ্ছে কত পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতে চাচ্ছি, এই টার্মটা একটু আপনাদেরকে আমি বুঝাই। এই টার্মটা হচ্ছে এরকম যে আমি কত পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতে চাচ্ছি যে আমি যা বলছি তা ঠিক। স্ট্যাটিস্টিশিয়ানরা আচ্ছা, স্ট্যাটিস্টিশিয়ানরা কখনোই হচ্ছে বলে না যে আমি 100% ঠিক, এখানে একটা প্রবাবিলিটি রাখেই দেয়, স্ট্যাটিস্টিশিয়ানরা এটাই কাজ করে নরমালি। তো এটা কিভাবে হবে, একটু
আচ্ছা, সিগনিফিকেন্স লেভেলটা হচ্ছে এরকম, ধরেন আমি কোনো কিছু একটা বলতে চাচ্ছি, বলতে চাইলে এখন আমাকে এখানে একটা কনফিডেন্স বলতে, মানে কনফিডেন্সের সাথে বলতে হবে। আমি বলতে পারি না যে আমি 100% শিওর এটা হবে, তাহলে তো এটা হইতো। যেমন আমি যদি বলি যে হচ্ছে সূর্য পূর্ব দিকে অস্ত যাচ্ছে, সরি পূর্ব দিক থেকে উঠতেছে পশ্চিম দিকে অস্ত যাইতেছে, এটা একটা কনস্ট্যান্ট ইউনিভার্সাল ট্রুথ। তো এখানে তো আমি অবভিয়াসলি প্রবাবিলিটি আনে কোনো লাভ নেই, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, এখানে আমার কোনো কাজ নাই আলটিমেটলি। আমার কাজ কোথায় হইতে পারে, আমি বলতে পারি যে আগামীকাল বৃষ্টি হইতে পারে, আবার আমি বলতে পারি এরকম যে না আগামীকালকে শীত পড়তে পারে। এই যে এ ধরনের যেটাতে প্রবাবিলিটি এক্সিস্ট করতেছে এখানে, সেই রকম জিনিসগুলোতেই তো আমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স চলে আসে। তো এইখানে আমি যদি এখন বলি যে কালকে বৃষ্টি হবে, এখন কাল দিনটা না হওয়া পর্যন্ত কি আমি একদম 100% শিওর হয়ে বলতে পারবো? মানে আমি এমনিতে কথার কথা বলে দিতে পারি যে 100% শিওর কালকে এটা হবে, বাট আলটিমেটলি ম্যাথমেটিক্যালি কখনো আমি 100% শিওরের সাথে বলতে পারি না যে কালকেই বৃষ্টি হবে। তো এই যে এরকম একটা আমাকে কনফিডেন্স লেভেলটাকে আমাকে কমায় দিতে হচ্ছে যে আমি 95% শিওর কালকে বৃষ্টি হইতে পারে, তার মানে 5% শিওর আমি, মানে এতটুকু আমি শিওর না যে যেখানে কালকে বৃষ্টি হইতে পারে নাও হইতে পারে, এরকম আমি একটু ডাউট আছে আমার মধ্যে। এই যে এরকম একটা জিনিস আনতেছি, এটাই হচ্ছে এটা। এই যে আমরা সবসময় দেখবেন যে টেস্ট করতেছিলাম যখন, কাই স্কয়ার টেস্ট করছি বা যেটাই করছি, পি ভ্যালুতে দেখবেন যে আমি 0.05 এর থেকে ছোট হইলে বলতাম নাল হাইপোথিসিস রিজেক্ট করব, বেশি হইলে বলতাম অ্যাকসেপ্ট করবো। এখন কথা হচ্ছে 0.05টা কই থেকে আসলো? 0.05টা আসতেছে হচ্ছে আমার, মানে আমি যে, মানে কি বলে এটাকে, একটা কনফিডেন্স ইন্টারভাল ধরতেছি, 95% কনফিডেন্স ইন্টারভাল ধরার জন্য আমার হচ্ছে মূলত আমি এই জিনিসটাকে এখানে ধরতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি 95% শিওর, এই কথাটা এক্সপ্লেন করার জন্য 0.05 এর সাথে কম্পারিজন করতেছি। দ্যাট মিনস ওয়ান সাইডেড কিন্তু। এখন যদি আমি বলতে চাই যে না আমি ওয়ান সাইড থেকে কম্পেয়ার করতেছি, আমার কম্পারিজনটা হইতে পারে হচ্ছে 90% আমি শিওর, তাহলে কি হইতে পারে, ওয়ান সাইডেড হইলে তখন দেখবেন 0.1 এর সাথে আমি কম্পেয়ার করতেছি, মানে এইরকম ভ্যালুগুলো চেঞ্জ হয়। যাই হোক, এই জিনিসটা জরুরি না, আমার মনে হয় এখানে আমরা সবাই প্রায় 0.05 এর সাথে কম্পেয়ার করতে অভ্যস্ত। তো এতটুকুর মধ্যে আমরা লিমিটেশন রাখি আমাদের। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমাকে চুজ করতে হবে ঠিক কোন টেস্টটা করে আমি বলতে পারবো হাইপোথিসিসটা আমার ঠিক, মানে আমি নালকে অ্যাকসেপ্ট করবো নাকি অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করবো, এই জিনিসটা কোন টেস্টের মাধ্যমে আমি করতে পারি, এই জিনিসটা আমাকে চুজ করতে হবে। এরপরে কাজ হচ্ছে আমার যে আমার টেস্টটাকে পারফর্ম করতে হবে। মানে আমি জাস্ট টেস্টটা চুজ করে নিলাম তাইলে তো শেষ না, এখন টেস্টটাকে আমাকে পারফর্ম করতে হবে। পারফর্ম করার পরে আমাকে কম্পেয়ার করে ডিসিশন নিতে হবে যে আমি আমার নাল হাইপোথিসকে রিজেক্ট করতেছি নাকি অল্টারনেটিভ হাইপোথিসকে রিজেক্ট করতেছি, এই জিনিসটা তারপরে আমাকে ডিসিশন নিতে হবে। এটা হচ্ছে আমার হাইপোথিস টেস্ট করার জন্য প্রসিডিউর। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমার ইরোরও আছে কিছু। ইরোর গুলো হচ্ছে এরকম, টাইপ ওয়ান ইরোর। টাইপ ওয়ান ইরোর হচ্ছে আমি ধরেন ভুল করে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিলাম, কিন্তু নাল হাইপোথিসিস ট্রু ছিল। হইতে পারে না এরকম যে আমি একটা এরকম চিন্তা করছি যে পড়াশোনার উপরে, ধরেন আমি যেটা এক্সাম্পল দিতেছিলাম এরকম পড়াশোনার উপরে আমি বলে দিলাম যে উম, ধরেন আমরা যেটা কনসেপ্টে ছিলাম এরকম যে পড়াশোনার উপরে টাকা পয়সার ইফেক্ট আছে, আবার বলছিলাম পড়াশোনার উপরে হচ্ছে এনভায়রনমেন্টের ইফেক্ট আছে। এখন আমি যদি বলি এখানে পড়াশোনার উপরে হচ্ছে কি বলবো একটা দোকানদারের ইফেক্ট আছে, আমি যদি এখানে একটা নিয়ে আসি, এটা কি আসলে সত্য? আসলে এরকম না যে পড়াশোনার উপর দোকানদারের কোনো ইফেক্টই নাই। সাপোজ আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি, ওই টাইমে যদি এরকম হইতো যে নাল হাইপোথিসিসটাই সত্য, বাট আমি ভুল করে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিছি, এই টাইমটাকে বলা হয় থাকে টাইপ ওয়ান ইরর। ঠিক আছে, টাইপ টু ইরর হচ্ছে ঠিক উল্টা, আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে ব্যর্থ হয়ে যাচ্ছি, বাট নাল হাইপোথিসকে আমাকে রিজেক্ট করতে হইতো। যেমন আমি যদি বলি যে পড়াশোনার উপরে এনভায়রনমেন্টের ইফেক্ট আছে, এটা হচ্ছে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। তো আমি দেখা গেছে এই টাইমটাতে আমার নাল হাইপোথিসিস হচ্ছে পড়াশোনার উপরে মানে এনভায়রনমেন্টের কোনো ইফেক্ট নাই, তো এই টাইমটাকে আমি এটাকে রিজেক্ট করতে মানে পারতেছি না, আমার ডেটা বলতেছে না ওটা রিজেক্ট হবে না, বাট আমি জানি ইন রিয়েল লাইফ এটা অবভিয়াসলি রিজেক্ট করতে হবে আমাকে। তো এই যে এই সিচুয়েশনটা চলে আসছে, ওই সিচুয়েশনটাকে ইরোরটাকে আমরা বলি টাইপ টু ইরোর। ঠিক আছে, এরপরে যেটা অপশন আসে সেটা হচ্ছে মিনিমাইজিং ইরোর। এখন কথা হচ্ছে আমি তো ইরোর বেশি রাখতে পারি না, ইরোর যত বেশি রাখবো তত বেশি আমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে। তো এটার জন্য আমাকে স্যাম্পল সাইজটা হচ্ছে বাড়াইতে হয়, বলা যায় পারফেক্ট একটা স্যাম্পল সাইজ দিতে হয়। এন্ড কিছু অ্যাজাম্পশন থাকে প্রত্যেকটা টেস্টের জন্য, ওই অ্যাজাম্পশন গুলো আসলে কতটুকু ফিল আপ করতেছে এই জিনিসটা আমাকে চেক করে দেখতে হয়। এর মাধ্যমে আমি ডিসিশন নিতে পারবো যে কোন টেস্টটা করব, আমার ইরোরটা কিভাবে মিনিমাইজ করবো, এই জিনিসটা আমি তারপরে ডিসিশন নিতে পারবো। এটা হচ্ছে আমাদের এই তিনটার কনসেপ্ট। ওকে, এরপরে আমরা আসি প্যারামেট্রিক টেস্ট। তো তার আগে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, এখন পর্যন্ত হাইপোথিসিস টেস্টের আমি যে প্রসিডিউরটা বললাম, পাশাপাশি কিছু ইররের সাথে আপনাদেরকে পরিচিত করলাম, এই দুটো জিনিস কি আপনারা বুঝছেন?
জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি ভাইয়া। সবাই বুঝছেন? কেউ না বুঝে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, আমি আশা করি আপনারা সবাই বুঝছেন। ওকে, এরপরে নেক্সট স্লাইডে আমি যদি যাই, এখন আমরা পড়বো হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। আমি কিন্তু কনসেপ্টই বুঝাচ্ছি আপনাদেরকে প্রথম পর্যন্ত। আমি কনসেপ্টটা আগে বুঝাই যাব, তারপরে আমি প্র্যাকটিক্যালে যাব। ওকে, ওকে। এখন আমরা যদি দেখি প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট হচ্ছে, দেখেন প্যারামেট্রিক, দ্যাট মিন্স দেয়ার ইজ আ প্যারামিটার। এখানে একটা প্যারামিটার থাকবে, কিছু অ্যাজাম্পশন থাকবে। এই জিনিসগুলোর উপর বেস করে আমরা যে টেস্টটা ফিক্সড করব, সেটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক টেস্ট। আমি যদি এখানে দেখি, এখানে আমি বলছি, এখানে আমাকে কিছু অ্যাজাম্পশন থাকবে বলছি। অ্যাজাম্পশনের মধ্যে আমাকে এখানে বলে দিতে হবে আমার ডেটাটা ঠিক কোন ডিস্ট্রিবিউশন ফলো করে। ডিস্ট্রিবিউশনের মধ্যে অনেকগুলোই আছে, নরমাল ডিস্ট্রিবিউশন আছে, বাইনোমিয়াল আছে, বার্নৌলি আছে, ওয়েবুল আছে, এরকম অনেক ডিস্ট্রিবিউশন আছে। এতগুলো ডিস্ট্রিবিউশনের সাথে আপনাদের পরিচিত হওয়ার কোনো দরকার পড়বে না। নরমালি আমি আপনারা যে ডেটাগুলো কন্টিনিউয়াস ডেটা কালেক্ট করে থাকেন, প্রায় সবকিছুই নরমাল ডিস্ট্রিবিউশনের আন্ডারে থাকে। তো আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের সাথেই মানে চিন্তা করে আগাচ্ছি সামনে। ধরেন আমি স্পেসিফিক ডিস্ট্রিবিউশনটা জানি, আমার ডেটাটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে, তারপরেই আমি ডিসিশন নিতে পারবো আমার এখানে কোন টেস্টটা মানে ফলো করতেছি বা করবে। ওকে, এই যে জিনিসটা বলে দিছি আমি এখানে। ওকে, এরপরে যদি আমি যাই, এখানে আমাকে টি টেস্টের সাথে আপনারা মনে হয় সবাই পরিচিত, মানে ওয়ার্ডটার সাথে পরিচিত। কখন কোন টেস্ট, টি টেস্টের মধ্যে অনেকগুলো ভাগ আছে। ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, পেয়ার টি টেস্ট, এরকম অনেকগুলো টি টেস্ট আছে। টি টেস্ট কোনটা কখন করব, এই জিনিসটাকে আমাকে এখন জানতে হবে। তো প্রথমে আমি যেটা জানবো সেটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। ওয়ান স্যাম্পল টি টেস্ট হচ্ছে এরকম, আমি ধরেন চেক করতে চাচ্ছি এরকম কিছু, যে একটা ক্লাসে গেছি, ক্লাসে যাওয়ার পরে সবার হাইট নিছি ধরেন সাপোজ। হাইট নেওয়ার পরে আমি একটা মিন আমি নিজে চিন্তা করছি বা কোনো একটা এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নিছি যে সবার মিন হচ্ছে 170 cm। ধরেন সাপোজ আমি এটা পাইছি, মানে আমি নিজে এজুম করছি। এজুম করার পর আমি এখন টেস্ট করতে যাচ্ছি যে সবার মিনটা কি আসলে 170 cm এর সমান কিনা। তার মানে আমার নাল হাইপোথিসিস হচ্ছে এভরিওয়ানস, মানে কি বলে, আমার ডেটা সেটের যে মিনটা, এই মিনটা 170 সেন্টিমিটার মিনের সমান। এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস কি, সমান না, এতটুকুই। মানে কি, আমার যে ডেটাটার যে মিন আর আমি যে অ্যাজিউম করছি 170, এই দুইটা সমান না। এটাই হচ্ছে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। তো এটাকে আমাকে কিভাবে এক্সিকিউট করতে হবে, এই জিনিসটা এখানে আছে, আমি জিনিসটা একটু দেখাই আপনাদেরকে। ওকে, আমি ডেটা সেটটা আপনাদেরকে এখনো দিয়ে নাই, আমি ডেটা সেটটা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব। তো আমার ডেটা সেট এক্সেল ফরম্যাটে আছে, লেকচার 11। ওকে, প্রথমটাই হচ্ছে বলা সিম্পল। ধরেন আমি প্রথমে এই যে হাইটটা নিয়ে চলে আসছি, এখন এই হাইটটাকে আমি টেস্ট করতে যাচ্ছি। তো আমি চাচ্ছি 170 এর সাথে টেস্ট করব। তাহলে আমাকে কিভাবে করতে হবে, অ্যানালাইজে যেতে হবে, দেন কম্পেয়ার মিনস। কম্পেয়ার মিনসে আমি ওয়ান স্যাম্পল টি টেস্ট করব। তো আমি ওয়ান স্যাম্পল টি টেস্টে যদি যাই, দেখেন আমি আবার বলি, অ্যানালাইজ দেন কম্পেয়ার মিনস দেন ওয়ান স্যাম্পল টি টেস্ট। এটাতে যদি আমি যাই, আমি কোন ভেরিয়েবলটাকে টেস্ট করতে যাচ্ছি, হাইটকে করতে চাচ্ছি। তাহলে আমি হাইটকে টেস্ট ভেরিয়েবলের জায়গায় নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে আমি কার সাথে টেস্ট করব, কোন ভ্যালুটার সাথে। আমি কি বলছিলাম, 170 এর সমান কিনা। তাহলে আমি যে টেস্ট ভ্যালুর জায়গায় 170 লিখে দেব। তার মানে আমি 170 এর সাথে টেস্ট করতে চাচ্ছি যে 170 এর সমান কিনা এটার মিনটা। ওকে, ওকে করলাম। দেখেন এই যে টেস্ট চলে আসছে এখানে, এইখানে দেখেন ওয়ান স্যাম্পল টি টেস্ট। এইটাতে দেখেন টি টেস্টের একটা ভ্যালু দিয়ে দিছে, ডিএফ বলে দিছে 29, সিগনিফিকেন্ট টু টেস্টের ভ্যালু বলছে 0.262। দেখেন তো এটা 0.05 এর থেকে বড় নাকি ছোট, কি মনে হয় আপনাদের, এটা কি 0.262, এটা কি 0.05 এর থেকে বড় নাকি ছোট? বড়। হ্যাঁ, এটা বড়। দ্যাট মিন্স আমি বলছিলাম ছোট হইলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতাম, বড় হইলে কি আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারবো? পারবো না। তার মানে আমি তখন বলবো আমার ডেটা সেটটা আমাকে এনাফ এভিডেন্স দেয় না নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার। তাহলে আমি কি বলবো, আমার মিনটা অবভিয়াসলি তাহলে সমান, 170 এর সমান। এটা হচ্ছে আমার ওয়ান স্যাম্পল টি টেস্টের রেজাল্টটা, এটা আমাকে এক্সপ্লেইন করতেছে, এটা ইন্টারপ্রিটেশনটা এরকম। ঠিক আছে, ওকে। এরপরে টপিকে যদি আমরা যাই, এরপরের টপিক হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট হচ্ছে, ধরেন এবার আমি একটু আগে আমি যেরকম করতেছিলাম কি, একটা নির্দিষ্ট মনে করেন একটা ক্লাসে গেছি, ক্লাসে যাওয়ার পর সবার হাইট নিছি, হাইট নিয়ে জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে 170 এর সাথে নির্দিষ্ট একটা ভ্যালুর সাথে আমি কম্পেয়ার করলাম।
বা আমি যদি এটাকে এক্সাম্পলটাকে একটু আরেকভাবে মডিফাই করি, ধরেন আমি বাংলাদেশ টিমের একটা খেলা দেখতেছি, খেলা দেখার পর সবার রানটা কালেক্ট করলাম, আর আমি তার আগে থেকে একটা চিন্তা করে বলছিলাম যে সবার রান হয়তো বা 30-এর কাছাকাছি হবে। তো এই যে আমি জাস্ট আমার চিন্তা করা রানের সাথে সবার রানটাকে আমি মিনটাকে টেস্ট করতেছিলাম, ওটা ছিল আমার ওয়ান স্যাম্পল টি টেস্ট, মানে আমার কাছে একটাই স্যাম্পল ছিল। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা হচ্ছে এরকম, ধরেন আমি বাংলাদেশের রানটা নিতেছি, আর পাশাপাশি হচ্ছে আমি ধরেন আহ কার রান নিব, ধরেন হচ্ছে চিন্তা করে দেখেন সাউথ আফ্রিকার রান নিতেছি সাপোজ। তো বাংলাদেশের প্লেয়ারদের রান একটা ম্যাচে, এন্ড সাউথ আফ্রিকার প্লেয়ারদের রানটা নিতেছি। আমি নেওয়ার পরে আমি এবার টেস্ট করতে চাচ্ছি, নাল হাইপোথিসিস হচ্ছে আমার এরকম, সাউথ আফ্রিকার প্লেয়ারদের এভারেজ রান বাংলাদেশের প্লেয়ারের এভারেজ রানের সমান, এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে সাউথ আফ্রিকার প্লেয়ারদের রান বাংলাদেশের প্লেয়ারের রানের সমান না, এটা হচ্ছে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে? তো যদি এরকম হয় এই টাইমে তখন আমরা যেটা করব যে টেস্ট করতে হবে দুইটাকে, দুইটা মানে আমার কাছে দুইটা স্যাম্পল থাকবে আলটিমেটলি। তো দুইটা স্যাম্পল থাকলে আমি সেটাকে কিভাবে করতে পারি, আমি যেটা করতে হবে, ওকে এবার দেখেন আমি এই যে দেখেন এ গ্রুপের জন্য হাইট স্কোর নিছি আমি, আবার নিচের দিকে দেখেন এই যে বি গ্রুপের জন্য আমি স্কোর নিছি। তো এই দুটাকে আমি কম্পেয়ার করতে চাচ্ছি যে এ গ্রুপের মিনটা স্কোরের মিন এন্ড বি গ্রুপের স্কোরের মিন দুইটা ইকুয়াল কিনা, এটাকে আমি করতে পারি। দেখেন আবার আমি দেখাই, এইখানে দেখেন অ্যানালাইজ দেন কম্পেয়ার মিনস দেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এইটাতে যাওয়ার পরে আমি যখন যাব আমি কাকে কাকে টেস্ট করতে যাচ্ছি, আমি স্কোর ভেরিয়েবলটাকে টেস্ট ভেরিয়েবলে দিব, আর আমি কোন গ্রুপের আন্ডারে, গ্রুপটাকে গ্রুপিং ভেরিয়েবলে দিব। ঠিক আছে? এখন কথা হচ্ছে গ্রুপের মধ্যে কি কি আছে, গ্রুপের মধ্যে দুইটা জিনিস আছে, ডিফাইন গ্রুপস, ডিফাইন দুইটা গ্রুপই থাকা সম্ভব, সেটা হচ্ছে 1 2। ওকে, এখন কথা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস জানাই রাখি, টি টেস্টে অবভিয়াসলি দুইটা গ্রুপ থাকতে পারবে সর্বোচ্চ, এর বেশি গ্রুপ টি টেস্ট অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে? ওকে, এটাকে যদি আমি রান করে দেই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টতে, ওকে ও আচ্ছা সরি আমার ডেটাটা একটু ঠিক করতে হবে, সেটা হচ্ছে গ্রুপটাকে নিউমেরিকে কনভার্ট করে নিতে হবে একটু। ট্রান্সফর্ম করব রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলস, আমাকে বলতে হবে এটাকে আমি ওয়ান ভ্যালু দিয়ে কনভার্ট করলাম, আর আমি এই যে এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে যে কখন কি হইতেছে না হইতেছে। ওকে, আমি ধরেন কম্পেয়ার করে ফেললাম, মানে কনভার্ট করলাম জাস্ট। এরপরে আমার কাজ হচ্ছে আমি 1 কে লেবেলিং করলাম এ গ্রুপ দিয়ে, আর 2 কে লেবেলিং করলাম গ্রুপ বি দিয়ে। ওকে করলাম, মানে আমার এই লেবেলিংও হয়ে গেল। এখন দেখেন সুন্দর মতো আমার গ্রুপ এ গ্রুপ বি চলে আসছে, গ্রুপে গ্রুপ বি চলে আসছে। এইবার দেখেন আমরা সেম কাজ করব যেটা করছিলাম, এই যে দেখেন অ্যানালাইজ দেন কম্পেয়ার মিন্স দেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, দুইটা আমার ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। ওকে আমি গেলাম, এই যে যেটা ছিল গ্রুপ 1 গ্রুপ 2 এটাকে আমি যা ছিল তাই করে রাখলাম। আবার যদি আপনাদেরকে বলে দিই ডিফাইন গ্রুপের মধ্যে আমি 1 আর 2 দিয়ে দিছি, এবার আমি ওকে করলাম। এইবার দেখেন এই যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা আমরা রান করছি, এইখানে দেখেন ইকুয়াল ভেরিয়েন্স এজিউমড, একটা হচ্ছে ইকুয়াল ভেরিয়েন্স নট এজিউমড। এটা হচ্ছে আমি যখন ভেরিয়েন্স দুইটা সমান ধরে নিব একটাতে, আর একটাতে ভেরিয়েন্স দুইটা সমান ধরে নিব, দুইটা সিচুয়েশন আলাদা আলাদা সিচুয়েশন। এটাতে দেখেন ইকুয়ালিটি মিনসের জন্য আমার এখানে কি কি টেস্ট দিছে, 0.005, এটা হচ্ছে আমার 0.05 এর থেকে ছোট ভ্যালু, তার মানে আমার নাল হাইপোথিসিস যেটা বলতেছিল যে দুইটা আলাদা আলাদা গ্রুপের জন্য যে স্কোরটা আছে তাদের মিনটা ইকুয়াল, এটা ছিল আমার নাল হাইপোথিসিস। তার মানে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিতেছি, রিজেক্ট করে দিয়ে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে ইকুয়াল না, এটাই আমার এখানে প্রুফ হইতেছে। দ্যাট মিন্স আমি অল্টারনেটিভ হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা আমাকে এই জিনিসটা মিন করতেছে আমার সামনে। ওকে, এরপরে আরেকটা আছে টি টেস্টের মধ্যে, সেটা হচ্ছে পেয়ার টি টেস্ট। পেয়ার টি টেস্ট হচ্ছে ধরেন আপনি ডায়াবেটিস রোগীর একটা রোগী আছে ডায়াবেটিস, তো উনার হচ্ছে খাওয়া দাওয়ার আগে এবং পরে দুইটা সময় দুইটা ডেটা কালেক্ট করতেছে। ধরেন হচ্ছে
খাওয়ার আগে একবার ডায়াবেটিস কালেক্ট করলাম, খাওয়ার পরে একবার ডায়াবেটিস কালেক্ট করলাম, একই রোগীর। তো একই মানুষের যখন আমি দুইটা টাইমে ঠিক আগে এবং পরে আমি দুটো ডেটা কালেক্ট করতেছি, ওই ডেটা কালেক্ট করার পরে ওদের দুইটাকে আমি কম্পেয়ার করতে চাচ্ছি যে তার হচ্ছে যে মানে খাওয়ার আগে ডায়াবেটিসটার যে মিনটা, খাওয়ার পরে ডায়াবেটিস দুইটার মিনটা ইকুয়াল কিনা। নাল হাইপোথিসিস হচ্ছে আমার যে মিন দুইটা ইকুয়াল হবে, খাওয়ার আগে এবং খাওয়ার পরে দুইটার কোনো ইফেক্ট থাকবে না, একই থাকবে। এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য থাকবে। তো এই জিনিসটার উপর বেস করে আমি যখন টেস্ট করব, দ্যাট মিন্স একই ডেটা দুইটা আলাদা আলাদা সিচুয়েশনে টাইমের মধ্যে আমি ডেটাটা কালেক্ট করছি। তো এই ডেটাটা কালেক্ট মানে টেস্ট করে, এটা হচ্ছে আমার পেয়ার টি টেস্ট। দ্যাট মিন্স এখানে এটা পেয়ার। ওকে, এটার পেয়ার করার জন্য আমাকে আচ্ছা, এরপরে হচ্ছে এখন দেখেন এই যে আমি বিফোর এন্ড আফটার দুইটা ভেরিয়েবলের আন্ডারে দুইটা হচ্ছে কালেক্ট করে ফেলছি। ওকে, এখন এই জিনিসটাকে আমি এখন টেস্ট করব। তো আমি টেস্ট করতে পারি কিভাবে? অ্যানালাইজে যাব, দেন যাব কম্পেয়ার মিন, দেন যাব পেয়ার টি টেস্ট। দেখেন আমি দুইটার মিনের টেস্ট করব, পেয়ার টি টেস্ট। তো আমি এখানে পেয়ারের মতো দুইটাকে যে সুন্দর মতো এখানে দিয়ে দিলাম, দুইটা ভেরিয়েবল হিসেবে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ভেরিয়েবল 1 এ দিচ্ছি বিফোর, দেন ভেরিয়েবল 2 তে দিচ্ছি আফটার। ওকে, আর কিছুই নাই। দেন আমি যদি ওকে করে দেই, দেখেন আমার এখানে এই যে পেয়ার টি টেস্টের রেজাল্ট চলে আসছে। পেয়ার টি টেস্টের রেজাল্ট বলতেছে আমাকে পি ভ্যালু দিকে যাবেন ডিরেক্টলি, সিগনিফিকেন্ট, টু টেল। টু টেল মানে হচ্ছে সামনে এবং পিছনে দুইটাকে মিলে বাদ দিয়ে, এটা হচ্ছে 0.067। আচ্ছা, 0.067 টা 0.05 এর থেকে বড়। দ্যাট মিনস আমি নাল হাইপোথিসিস এখানেও রিজেক্ট করতে পারি নাই। তার মানে আমি এখানেও বলতে পারি যে আমার ডেটাটা বলতেছে বিফোর এবং আফটারের মধ্যে কোনো পার্থক্য নাই, আমার ডেটা বলতেছে। এখন বাস্তবে কি সেটা আলাদা। আমি জাস্ট এখানে যেহেতু প্র্যাকটিস ডেটা দিছি সেহেতু এখানে আসলে কিছু বলতে পারতেছি না। বাট আমার ডেটা বলতেছে যে আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি। দ্যাট মিন্স আমি এখানে কনক্লুশনটা এইভাবে ড্র করতে পারি, দেয়ার ইজ নট এনাফ এভিডেন্স টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার পেয়ার টি টেস্টের ইন্টারপ্রিটেশন। ওকে, আমার মনে হয় আমি অনেক কিছু বলে ফেলছি। এখন আপনারা হচ্ছে যতটুকু বলছি এতটুকুর মধ্যে কি আপনারা বুঝছেন কিনা একটু বলেন। এটা অনেক ইম্পর্টেন্ট যাইতেছে, জিনিস বলে ফেলছি অলরেডি। না বুঝে থাকলেও বলেন, বুঝে থাকলেও বলতে পারেন। তিনটার কি পার্থক্যটা ধরতে পারছেন? ভাইয়া পেয়ার টি টেস্টটা আবার একটু সামারাইজ করা যাবে? আচ্ছা, আমি তিনটা টেস্টকে একটু সামারাইজ করতেছি এক বাক্যের মধ্যে। এটা হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে ওয়ান স্যাম্পল। ওয়ান স্যাম্পল মানে হচ্ছে যে কোনো একটা গ্রুপের ডেটাকে আমি জাস্ট হচ্ছে ধরেন একটা নির্দিষ্ট ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছি। ধরেন আমি যেমন একটু আগে এক্সাম্পল দিতেছিলাম, পুরো বাংলাদেশের একটা ম্যাচের রানকে আমি ধরেন আমি বললাম যে 30 রানের সমান হবে কিনা এভারেজ রানটা। তো এইটাকে আমি টেস্ট করছি, নির্দিষ্ট একটা ভ্যালু 30, তার সাথে আমি পুরো বাংলাদেশ টিমের সবগুলো প্লেয়ারের এভারেজ রানটাকে কম্পেয়ার করলাম। এটা হচ্ছে ওয়ান স্যাম্পল। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলটা হচ্ছে বাংলাদেশের টিম আর সাউথ আফ্রিকার টিমের একটা নির্দিষ্ট ম্যাচের রানটাকে আমি এভারেজ রানটাকে আমি কম্পেয়ার করছি, এভারেজ রানটা ইকুয়াল হবে কিনা। এটা হচ্ছে একটা টেস্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর পেয়ারটা হচ্ছে এরকম, ধরেন আমি কিছু প্লেয়ারকে জুস দিলাম খাওয়ার, মানে খেলতে যাওয়ার শুরুতে জুস খাইতে দিলাম, তারা জুস খাইয়ে খেলতে গেল। আর কিছু প্লেয়ার জুস খাওয়ার মানে ওই সেম প্লেয়ারই ধরেন জুস না খায় একবার খেলছে, একবার জুস খায় খেলছে। তো জুস খায় খেলার মধ্যে যে রানটা করছে, জুস না খায় যে খেলার মধ্যে যে রানটা করছে, দুইটা রানটা ইকুয়াল কিনা, এটাকে আমরা যখন টেস্ট করব একই প্লেয়ারের দুইটা আলাদা আলাদা টাইমের রান, এটাকে যখন আমরা টেস্ট করব, এটা হচ্ছে আমাদের পেয়ার টেস্ট। ঠিক আছে, আমার মনে হয় আমি শর্ট করে বলতে পারছি। তারপরে যদি কেউ বুঝে না থাকেন বলতে পারেন। ভাইয়া স্টুডেন্ট টেস্ট কোথায়? স্টুডেন্ট টি টেস্ট হচ্ছে আপু এই টেস্টটার আন্ডারেই পড়ে, এগুলো টেস্টার টি টেস্টটাই হচ্ছে স্টুডেন্টাইজড টি টেস্ট। তার মানে কি স্টুডেন্ট টেস্টের মধ্যে তিনটা টেস্ট পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি তো জানতাম যে স্টুডেন্ট টেস্ট যে কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার করা হয়। আচ্ছা, আমরা যে এখানে এই যে দেখেন, আমরা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু দুইটা দেখেন ইন্ডিপেন্ডেন্টের মধ্যে দুইটা ভেরিয়েবল রাখছি, আবার পেয়ার্ড এর মধ্যে দুইটা রাখছি। জাস্ট ওয়ান স্যাম্পলটাতে এটা তো আলটিমেটলি আমরা কিন্তু একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করছি, মানে এখানে কিন্তু কম্পারিজনই করতেছি আমরা এখানে, জাস্ট একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছি, কারণ এই ভ্যালুটা আমাদের প্রি ডিফাইন্ড একটা ভ্যালু ধরেন সাপোজ। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ বুঝছি, তার মানে স্টুডেন্ট টেস্ট এই তিন প্রকার। হ্যাঁ, এখানে মানে আরো দুই একটা থাকতে পারে, আমার ঠিক আনপেয়ার টেস্ট একটা ছিল না? হ্যাঁ থাকার সম্ভাবনা আছে, দাঁড়ান দেখিয়ে দিই একটু। এখানেই ছিল,
আচ্ছা, এই যে এখানে সামারি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট আছে, আর এখানে মনে হয় নাই, এখানে কিছু দেওয়া নাই। তো এর আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে এই তিনটা টেস্ট, যে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট এন্ড পেয়ার টি টেস্ট। ঠিক আছে। আচ্ছা, আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে টেস্টিং অ্যাজাম্পশন এন্ড ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশনটা আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি। অ্যাজাম্পশনের দিকে আসি। অ্যাজাম্পশন হচ্ছে টি টেস্টগুলো করার সময় নরমালিটি একটু দেখতে হয় আমাদেরকে, তারপরে হোমোজেনিটি দেখতে হয়, এন্ড ইন্ডিপেন্ডেন্স কিনা এটা দেখতে হয়। এই তিনটা অ্যাজাম্পশনগুলো আমি একটু আপনাদেরকে যদি বলি, নরমালিটি মানে হচ্ছে শেপটা নরমাল ডিস্ট্রিবিউশনের শেপের মতো হয়েছে কিনা, এই জিনিসটা আমরা দেখি। দেন হচ্ছে হোমোজেনিটি মানে হচ্ছে ভেরিয়েন্সটা ইকুয়াল কিনা, এই জিনিসটা আমরা দেখি। তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কিনা, ডেটাগুলো এক একটা ইন্ডিপেন্ডেন্স কিনা এটা আমরা চেক করে থাকি। তো এটা জাস্ট আমি যদি একটা ডেটার জন্য আপনাদেরকে দেখাই দেই, ধরেন আমার কাছে এই যে হাইটটা আছে, এটাকে যদি আমি টেস্ট করি, আমি ওয়ান স্যাম্পলে ছিল হাইট, অপশনের মধ্যে আচ্ছা এটাতে নাই, এটা হচ্ছে ভেরিয়েন্স চেক করব, অ্যানালাইজ কম্পেয়ার মিনস, এটা হচ্ছে বিফোর আফটার পেয়ার টেস্ট। আচ্ছা, এখানে গ্রাফটা নাই। ওকে, আমার এখানে কি কি দরকার পড়বে? আমার এখানে দুই তিনটা জিনিসের দরকার পড়বে। দেখেন আমার যে ডেটা সেটটা আছে, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা করে আমাকে হচ্ছে একটু মানে হচ্ছে বার প্লট করে দেখতে পারি আমি চাইলে। আমি একটার জন্য জাস্ট বার প্লট করব, ফ্রিকোয়েন্সিস, ধরেন এটার জন্য আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন চাই না, আমি এটার জন্য চাই চার্ট, চার্টের মধ্যে চাই হচ্ছে ধরেন বার চার্ট চাই। ওকে, বিফোর এর জন্য চাই ধরেন আমার এখানে একটা, এই যে চলে আসছে, দেখেন এইটাতে দেখেন এই ডেটাটা কিন্তু আমার নর্মাল শেপের ডেটা না। নর্মাল শেপের ডেটা হচ্ছে আমার, আমি আপনাদেরকে মনে বলছিলাম ওই দিন যে এসিমেট্রিক, সিমেট্রিক আর একটা ছিল হচ্ছে নন সিমেট্রিক। তো সিমেট্রিক যে ডেটাটা ছিল ওইটাই ছিল আমাদের হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। মানে এটা হচ্ছে আমাকে, আমি যদি বলি যে প্রথমে হচ্ছে অল্প থাকবে, তারপর একটু করে বাড়বে, বাড়ার পরে আস্তে আস্তে আবার কমে যাবে, ওই ডেটাটাই হচ্ছে আমার নর্মাল শেপ। তার মানে এটা আমার প্রথম অ্যাজাম্পশনটাই হচ্ছে ফেল হয়েছে। তার মানে হচ্ছে আমি এখানে চাইলে নর্মাল, মানে আমি যে টি টেস্টটা করতেছি এই টি টেস্টটা করাটা আসলে এখানে জাস্টিফাইড না, মানে এটা হচ্ছে অ্যাজাম্পশনে ফেল করছে। টেস্ট তো করে দিতে পারে, কোড তো হচ্ছে এখানে দেওয়া আছে, বাই ডিফল্টে এটা করে ফেলতেছে। তো এই ডেটাটা এখান থেকে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের শেপটাকে ফলো করতেছে না মেইনলি। আচ্ছা, আচ্ছা এটা তো আমি বারকোড করছি, এখানে আমরা আরেকটা জিনিস করে দেখতে পারি, আমার মনে হয় দেখাটা উচিত। আচ্ছা, এই যে দেখেন এখানে, এবার এখানে দেখেন আমি হিস্টোগ্রামটা করছি কন্টিনিউয়াস ডেটার উপরে। এইবার দেখেন এই যে এই শেপটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক শেপ, এটা কিন্তু হচ্ছে নরমালি নরমাল ডিস্ট্রিবিউশন, মানে কথা হচ্ছে পারফেক্টলি নরমাল না, কারণ দেখেন মাঝখানে গ্যাপ পড়ছে, তারপরে হচ্ছে আবার এখানে হচ্ছে গ্যাপ পড়ছে। তো এই গ্যাপগুলোর উপর বেস করে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন পুরোপুরি ফলো করতেছে না। বাট ওই যে বললাম টেস্ট করা যায় আলটিমেটলি, মানে কিছু অ্যাজাম্পশন ধরে নিয়ে যে পুরোপুরি না মিললেও কিছুটা মিলছে, এগুলোর উপর বেস করে এই জিনিসটা হচ্ছে টেস্ট করা যায়। ঠিক আছে। এরপরে যে আমাদের যে অপশনটা ছিল সেটা হচ্ছে হোমোজেনিটি অফ ভেরিয়েন্স, মানে হচ্ছে ভেরিয়েন্স, প্রত্যেকটা ভ্যালুর জন্য যে ভেরিয়েন্স গুলো ছিল, ভেরিয়েন্স গুলো মানে একই জায়গা থেকে যখন ডেটাটা আসে তখন ভেরিয়েন্সটা ইকুয়াল হয়। মানে ধরেন আমি একটা নির্দিষ্ট, ধরেন আমি এক স্কুল থেকে বা একটা টিম থেকে সবার রান গুলো নিতেছি, দ্যাট মিনস ওই টিমের সবাই কিন্তু একই গ্রুপেরই বলা যায়। তো ওইখানে কিন্তু ভেরিয়েন্সটা ইকুয়াল থাকে। বাট যদি এরকম হইতো যে আমি বাংলাদেশ টিমের একজনের রান নিতেছি বা ভারতের এক টিমের একজনের রান নিতেছি, তার মানে কি ওই দুটো অবভিয়াসলি ইকুয়াল না, এদের ভেরিয়েন্সটা ডিফারেন্ট হতে পারে। তো এটা হচ্ছে আমাদের হোমোজেনিটি অফ ভেরিয়েন্সের মানে হচ্ছে কি বলে অ্যাজাম্পশনস। ওকে, ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ডেটাগুলো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। যেমন সাকিব কত রান নিবে এটা মাশরাফি কত রান নিবে তার উপর ডিপেন্ড করে না, আবার মাশরাফি কত রান নিবে সেটা হচ্ছে মুশফিক কত রান নিবে তার উপর ডিপেন্ড করে না। তো এই যে এরকম প্রত্যেকটা এক একটা ইন্ডিপেন্ডেন্স হয় যখন, তখন সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্স বলে থাকি। মূলত এই ডেটাগুলো এরকম করে আসতে হয়, তারপরেই আমরা সেটাকে প্যারামেট্রিক টেস্টের আন্ডারে নিয়ে যাই। তো এখানে হচ্ছে আমরা কিভাবে কম্পেয়ার করবো এই জিনিসটা রাখছিলাম। ওকে, এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের নন প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক টেস্টটা হচ্ছে এরকম, একটু আগে যেরকম আমরা প্যারামেট্রিক টেস্টের জন্য একটা অ্যাজাম্পশন ধরে নিতেছিলাম যে আমাদের স্পেসিফিক ডিস্ট্রিবিউশনটা জানার লাগবে, এটাতে আমাদের কোনো ডিস্ট্রিবিউশন জানার লাগবে না। ডিস্ট্রিবিউশন ধরেন আমাদের জানা নাই, সেই ক্ষেত্রে আমরা এই প্যারামেট্রিক টেস্টটা করে থাকি। তো
ডাটা ডিস্ট্রিবিউশন আমরা জানি না, নন নরমাল ডাটা, মূলত আমাদের হচ্ছে অর্ডিনাল ডেটার জন্য আমরা এটা করে থাকি, অর্ডিনাল বা নমিনাল ডেটার জন্য আমরা এটা হচ্ছে করে থাকি। তো কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স করে থাকি আমরা। আমার এই জিনিসের সাথে অলরেডি আপনারা পরিচিত, আমি আপনাদেরকে এই জিনিসটা হচ্ছে এই যে ক্রস টেবুলেশনের মাধ্যমে একটা জিনিস দেখাচ্ছিলাম, আমার মনে হয় আপনাদের মনে থাকার কথা। তো এটাই হচ্ছে মূলত এখানকার এটা যে কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। তো আমি ডেটাটাকে নিয়ে আসি, জেন্ডারকে দিলাম কলামে, প্রিফারেন্স দিলাম, স্ট্যাটিস্টিক্সে ঢুকলাম, ঢোকার পর এখানে কাই স্কোয়ার দিলাম, ওকে ওকে করে দিলাম। ওকে এখানে যদি দিয়ে দেই, দেখেন নিচের দিকে এটাতে দেখেন এটা হচ্ছে আমার ক্রস টেবুলেশন, আর নিচেরটা হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। কাই স্কোয়ার টেস্টে পিয়ারসন কাই স্কোয়ার টেস্টের ভ্যালু হচ্ছে 0.408। এইখানকার আমার নাল হাইপোথিসিসটা হচ্ছে এরকম, মানে ডেটা দুইটা, মানে মেল এন্ড ফিমেল জেন্ডার ছিল যেটা, আরেকটা ছিল প্রিফারেন্স এ অর বি। প্রিফারেন্স মানে জেন্ডারের উপর কি প্রিফারেন্স ডিপেন্ড করে কিনা, যে এ চুজ করবে নাকি বি চুজ করবে, এটা জেন্ডারের উপর ডিপেন্ড করে কিনা, এরকম ধরনের একটা প্রশ্ন ছিল সাপোজ। তো ওই প্রশ্নটা ডিপেন্ড করে কিনা, তো এখানে আমার যখন পি ভ্যালুটা বলতেছে 0.408, দ্যাট মিনস এটা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারতেছে না। তার মানে আমি এখানে বলতে পারি এখানে কোনো ইফেক্টই নাই, মানে প্রিফারেন্সের উপরে জেন্ডারের কোনো ইফেক্ট নাই। এটা হচ্ছে আমার ডেটাটা আমাকে সাজেস্ট করতেছে। এটা হচ্ছে আমার কাই স্কয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স এর মাধ্যমে এই জিনিসটা আমি করে থাকি। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে কাই স্কয়ার গুডনেস অফ ফিট টেস্ট। দ্যাট মিনস আমি যে এক্সপেক্ট, মানে আমার যে অবজার্ভ ডেটা আর এক্সপেক্টেড ডেটাটা সমান কিনা, এই জিনিসটা হচ্ছে টেস্ট যখন করব আমি, সেটা হচ্ছে আমার কাই স্কয়ার গুডনেস অফ ফিট টেস্ট। মূলত এই গুডনেস অফ ফিট টেস্টটা যত রকম আমরা মডেল ফিট করব, মডেল ফিট গুলাতে খুবই কাজে লাগে। ঠিক আছে, তো আমি জাস্ট কাই স্কয়ার গুডনেস অফ ফিট টেস্টটা আমাদের এই যে এরকম ডেটার জন্যই করে দেখাই, কিভাবে আপনারা এই জিনিসটা ইন্টারপ্রেট করবেন সেই জিনিসটাও। ওকে, তো দেখেন এইখানে দেখেন আমার হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, ধরেন আমি কালার নিছি যে রেড ক্যাটাগরি অফ, তারপরে হচ্ছে রেড ব্লু গ্রিন ইয়েলো, চারটা ক্যাটাগরি ধরেন আমার এখানে কাছে চারটা কালার ধরেন সাপোজ। তো অবজার্ভ ভ্যালু হচ্ছে রেডের জন্য ধরেন 40, ব্লুর জন্য 30, গ্রিনের জন্য 20, ইয়েলোর জন্য 10 সাপোজ, এটা হচ্ছে আমার অবজার্ভ ভ্যালু। বাট আমার এক্সপেকটেশন হচ্ছে আমি সবগুলাতে 25 করে পাইতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সপেক্টেড। তো এই জিনিসটাকে যখন আমি টেস্ট করব যে আমার এটা কেন সমান হয় নাই বা কতটুকু ডিফারেন্স, সিগনিফিকেন্টলি ডিফারেন্ট কিনা, এক্সপেক্ট অবজার্ভ ভ্যালুটা সিগনিফিকেন্টলি এক্সপেক্টেড ভ্যালুর সাথে ডিফারেন্ট কিনা, এতটুকু যখন আমি টেস্ট করব, তো এই টেস্টটা করার জন্য আমাকে আমার এটা নন প্যারামেট্রিক, তাহলে আমাকে নন প্যারামেট্রিক টেস্টে যেতে হবে। অ্যানালাইজ দেন নন প্যারামেট্রিক, দেন হচ্ছে লেগেসি ডায়ালগস, দেন কাই স্কয়ার। দেন আমি বলি অ্যানালাইজে যাব, দেন আমি যাব নন প্যারামেট্রিক টেস্ট, দেন যাব লেগেসি ডায়ালগস, দেন যাব কাই স্কয়ার। যাওয়ার পরে আমি যখন যাব এখানে আসার পরে আমাকে দিতে হবে আমি কোন ভেরিয়েবলটাকে চেক করতে চাচ্ছি, টেস্ট করতে চাচ্ছি, অবভিয়াসলি অবজার্ভকে। এখন কথা হচ্ছে আমি এক্সপেক্টেড ভ্যালুটা আসলে কত, আমার প্রত্যেকটার জন্য 25, তার মানে আমি 25 এর সাথে কম্পেয়ার এক্সপেক্ট করতেছি 25, এটার সাথে আমি অবজার্ভ ভ্যালুটাকে কম্পেয়ার করতে চাচ্ছি। তো আমি কোন ভ্যালুর সাথে এক্সপেক্টেড ভ্যালুস, আমার এক্সপেক্টেড ভ্যালুস কত 25, এটার সাথে আমি এড করে দিলাম। ওকে, এটার জন্য আমি এখন এখানে টেস্ট করতে চাচ্ছি মূলত। আচ্ছা, প্রত্যেকটার জন্যই তো আমার 25, তাহলে প্রত্যেকটাতেই 25 এড করে দেই। চারটার জন্য চারটাতে 25 এড করে দিলাম। ওকে, আমি যদি এবার ওকে করে দেই, দেখেন টেস্ট স্ট্যাটিস্টিকটা আমার কি বলতেছে, টেস্ট স্ট্যাটিস্টিক বলতেছে আমার কাই স্কয়ারের ভ্যালু হচ্ছে 0.000, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছে। দ্যাট মিন্স 0.05 এর থেকে ছোট যেহেতু, সেহেতু আমি বলতে পারি যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছে। দ্যাট মিন্স অবজার্ভ ভ্যালুটা এক্সপেক্টেড ভ্যালু থেকে, মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু সমান না, অবজার্ভ ভ্যালুটা অবভিয়াসলি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম এক্সপেক্টেড ভ্যালু। এটাই হচ্ছে আমার এই ডেটাটা আমাকে হচ্ছে মিন করতেছে, এটা হচ্ছে আমার এখানকার এই জিনিসটা। ঠিক আছে, ওকে। এরপরে এখানকার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে রাখছি আমি, আপনারা প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো করতে পারেন নিজেদের মতো করে, যে কখন কোন টেস্টটা করবেন, কিভাবে করবেন। তারপর এখানে চ্যালেঞ্জ গুলো কি হতে পারে, অ্যাজাম্পশন ভায়োলেট করলে আপনারা সেখানে কি করতে পারেন,
এই জিনিসগুলো আসতে পারে। তারপরে হচ্ছে পি ভ্যালুটা ধরেন আপনার ডেটা ভুল সাজেস্ট করতেছে, তখন আপনি মিস ইন্টারপ্রেট করতেছেন পি ভ্যালুকে। এই জিনিসটাকে কিভাবে ম্যানেজ করতে পারেন, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। এরপরে আসে সামারি। সামারিতে হচ্ছে প্যারামেট্রিক টেস্টের মধ্যে আমরা কি কি করছি এই জিনিসগুলো আমি বলছি। অলরেডি আমরা হচ্ছে হাইপোথিসিস টেস্ট কিভাবে করি এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি। তারপরে যেটা করছি সেটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট কি, দেন প্যারামেট্রিক টেস্টের ভিতরে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, তারপরে হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, দেন হচ্ছে পেয়ার টি টেস্ট, এই তিনটা টি টেস্ট শিখছি। দেন হচ্ছে আমরা নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে কাই-স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট এন্ড কাই-স্কোয়ার টেস্ট অফ গুডনেস অফ ফিট, এই দুইটা জিনিস আমরা শিখছি। আর এখানে কিছু অ্যাজাম্পশন চেক করা আমরা দেখছি যে কিভাবে অ্যাজাম্পশন গুলো চেক করতে হয় মূলত। তো এতটুকু মনে হয় আমরা দেখছি। আমার মনে হয় এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন।